আচ্ছা, চলো একটু শুরু করি। পড়াশোনা করতে তো ভালো লাগে না কারোরই। এ করে পড়াশোনা, তুমি আগে আসো। পিছনে এসে বসছো যে, আগে আসো। আর কেমিস্ট্রি তো মানে আরোই ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে কেমিস্ট্রি? ভালো লাগে? মোটামুটি লাগে, কিছুই ভালো লাগে না পড়াশোনা। কে পড়াশোনা করতে চায় বলো তো? যদি এমনি এমনি টাকা ইনকাম হয়ে যেত কেউ পড়তো না, তাই না? যাই হোক, আচ্ছা, আমি তন্মিতা ম্যাম, তোমাদের ইনঅর্গানিকটা আমার দায়িত্ব। আমার কোটা ফ্যাক্টরিতে সবাই দেখছো হয়েছে, ইনঅর্গানিক নিয়ে বহুত কিছু বলা হয়েছে। তো ওটা যাতে তোমাদের না হয় সেটার চেষ্টা করবো আমি। আই মেক ইট সাম ইন্টারেস্টিং। ঠিক আছে, মানে এমন কিছু আমি বলবো না যেটা তোমাদের ইন্টারেস্টিং লাগবে না। পড়াশোনাও হবে, ইন্টারেস্টিংও লাগবে। ঠিক আছে, আচ্ছা, তো চ্যাপ্টার 2 শুরু করব, অ্যাটমিক স্ট্রাকচার, ইনঅর্গানিক কেমিস্ট্রি। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটু জিনিস বলো যে অ্যাটমিক স্ট্রাকচারের যে একদম বেস গুলো, মানে একদম শুরুয়াত, উইলিয়াম ক্রুক্স, ডাল্টন, হেন তেন, ওগুলো কি আছে মনে? একটু একটু। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অ্যাটমের মধ্যে থাকে, সেটা তো জানো সবাই। ঠিক আছে, নাম পরেও লেখা যাবে, অটোগ্রাফ চাই নাই আমি তোমার। কি নাম তোমার? হ্যাঁ, হ্যাঁ, কি নাম? মইনা। আচ্ছা, তোমার নাম? কৌশিক। কৌশিস। আচ্ছা, তোমার নাম? চিরাগ। চিরাগই বলবো। তোমার? শিবাঙ্গী। আচ্ছা, তো তোমরা হচ্ছে নিট না যেই? নিটের জন্য? বাবা, এতগুলো ডাক্তার! আমাদেরকে একটু ফ্রিতে চিকিৎসা টিকিৎসা করে দিও, এমনি তো আমার বহুত আছে নিট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এক একজন এক একটা স্পেশালাইজেশন নিয়েও, একজনই যদি সব সব নিয়ে ফেলো তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, কার কাছে যাবো ঠিক নেই। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, অ্যাটমিক স্ট্রাকচারটা পড়বো। আমাকে একটা জিনিস বলো, ডাল্টন অ্যাটম সম্পর্কে কি বলেছিল? গোড়া থেকেই শুরু করি, বহুত টাইম আছে আমাদের কাছে, হয়ে যাবে। আমি এখানে যে পিডিএফটা নিয়েছি সেটা মেনলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন থেকে নিয়েছি। তার আগের যেগুলো আছে সেগুলো এনসিইআরটি তে দেওয়া আছে, বাট সেগুলো একদম বেস গুলো, সেগুলো আগেও পড়েছো, তোমরা ছোটবেলায় পড়েছো। পেনটা হয়ে গেছে। এখানে আমি মেনলি ম্যাক্সওয়েল থেকে শুরু করেছি। আচ্ছা, আমি তোমাদের একটু চ্যাপ্টারটা সম্পর্কে বলি। প্রথমত অ্যাটমিক স্ট্রাকচার। সেটা কোথায় পেনটা? অ্যাটমিক স্ট্রাকচারে দুটো জিনিস পড়বো আমরা, একটা হচ্ছে অ্যাটম সম্পর্কে পড়বো, আর একটা হচ্ছে অ্যাটম সম্পর্কে পড়বো মানে পার্টিকল, পার্টিকল পড়বো, আর একটা হচ্ছে রেডিয়েশন। ঠিক আছে, একটা হচ্ছে পার্টিকল সম্পর্কে পড়বো, একটা হচ্ছে রেডিয়েশন সম্পর্কে। হ্যাঁ, আমার তো সেটা ব্ল্যাকটা সিলেক্ট হয়ে আছে কেন জানি। না, না, এটা তো হাত দিলে হচ্ছে, সেটা থেকে হচ্ছে না তো। পেনটা নিচ্ছে না কেন জানি। হ্যাঁ, এবার হবে। আচ্ছা, এই কালারটা কি কমফোর্টেবল? পার্টিকলস নিয়ে পড়বো, আর একটা হচ্ছে রেডিয়েশন কেমিস্ট্রি। ঠিক আছে,
আচ্ছা, পার্টিকেলের মধ্যে প্রথম আমাদের যে কনসেপ্টটা সেটা হচ্ছে আমাদের প্রথম যদি ধরি একদম গোড়াতে অ্যাটমের কথা কে বলছিল? অ্যাটম, প্রথম অ্যাটম, জানো? ভগবান তো বলে নাই, মানুষই এসে বলছিল। কনাদ বলছিল, আর একজন বলছিল। কনাদের সময়ই আর একজন বলেছিল, ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস প্রথম এই অ্যাটম কথাটা বলেছিল। অ্যাটম, হোয়াট ইজ অ্যাটম? অ্যাটম মিনস আ পার্টিকেল which is indivisible, তাই না? অ্যাটম কথাটার মানেই তো ইনডিভিজিবল, অ্যাটমোস। তো অ্যাটম ইনডিভিজিবল, ঠিক আছে, তখনকার দিনে মেনে নিয়েছে সবাই, অত কেউ ধরাধরি করে না, তোমাদের মতো ওদেরও অত পড়াশোনা করতে পারলো না। রিসার্চ করতে কে রিসার্চ করতে যায় না? একটা জিনিস সুন্দর করে আসে, একটার পর একটা আসে, কি দরকার ওটাকে নিয়ে ইসে করার? তো তখন আরো কনফিউশন হয়েছিল সবার, কেউ কিছু বলেনি। ডেমোক্রিটাস বলে দিছে অ্যাটম, অ্যাটমের মধ্যে কোনো পার্টিকেল টার্টিকেল নাই, ইনডিভিজিবল, চলো ঠিক আছে মেনে নিলাম। তারপরে ডাল্টন আসলো। ডাল্টন এসে একটা থিওরি পাবলিশ করলো। ডাল্টনের থিওরি অনেক ছোটবেলায় পড়েছো তোমরা, অনেক ছোট থেকে পড়েছো। কি কি পড়েছো গো ডাল্টনের থিওরিতে? All the substances are made by the very tiny indivisible particle that is called atom. হ্যাঁ, বহুত ইংলিশ বলে ফেললাম, বাংলাতে বলবো? হ্যাঁ, বুঝলেই হলো, তাই না? অত ইংলিশ দেখায় তো লাভ নেই আমাদের। যখন ডাক্তারের ওই সেগুলা লিখবা, আমাদের প্রেসক্রিপশন, তখন এমন ভাষায় লিখবা এমনি ওটা ইংলিশ না চাইনিজ বুঝে যায় না, ওদের কোনো যায় আসে না। ঠিক আছে, আমাদের খালি বোঝা দিয়ে কথা। যে ল্যাঙ্গুয়েজে তোমরা কমফোর্টেবল, ইদার ইট উইল বি ইংলিশ, ইদার ইট উইল বি বেঙ্গলি, আর ইদার ইট উইল বি হিন্দি। আমি ইংলিশ আর বাংলাটা ভালো বলতে পারবো, হিন্দিতে আমি বিশারদ, দারুণ বলি, বলি, চলে যায়, ঠিক আছে, আধা মাথা ভাঙাচোরা। তোমরা কেউ হিন্দির আশা করি না, কেউ কেউ হিন্দি কথা বেশি বলো আছে? তুমি হিন্দিতে কমফোর্টেবল? যে বাংলা বুঝতে পারো তো? চলো, আমি মাঝে মাঝে চেষ্টা করবো হিন্দি বলা। তো ডাল্টন আমাদের যে থিওরিটা দিয়েছিল, এটা একটু মুছি। আচ্ছা, ডাল্টন যে থিওরিটা দিয়েছিল, আসলে ডেমোক্রিটাস তো অ্যাটম বলেই খালাস। এবার ডাল্টন বললো আমাদেরকে তো একটা থিওরি দিতে লাগবে, কিভাবে অ্যাটমটা আছে, কিভাবে কম্পাউন্ড হয়, কিভাবে মলিকিউল হয়, কিভাবে অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট গুলো হয়, কিছুই তো জানি না। তখন ডাল্টন আসলো, ডাল্টন এসে বলল ওর 1, 2, 3, 4, 5টা থিওরি ছিল। তার মধ্যে 1 নম্বর থিওরি হচ্ছে all the substances are made by atom. All the substances are made by atom, তাই না? অ্যাটম হচ্ছে সব থেকে মানে ইউনিট পার্ট, যেটাকে আর ডিভাইড করা যাবে না। চলো, তারপরে কি বলছে? সিমিলার substances contain similar atom and similar atoms have same properties. সব প্রপার্টি গুলো ওদের সেম থাকবে। ঠিক লিখছি? তোমাদের কি মনে হয়? ধরো তোমাদেরকে একটা আমি হাইড্রোজেনের মলিকিউল দিলাম, এটার মধ্যে কি আছে? দুটো হাইড্রোজেনের অ্যাটম আছে, দুটোর প্রপার্টি সেম হবে না? কিছু তো ভুল বলে নাই। আচ্ছা, বলেছে, সব তোমাদের কথা মতো তো হবে না, সব আমাদের কথা মতো হবে না। কেমিস্ট্রি, তাই না? কেমিস্ট্রি ইকুয়াল টু এক্সেপশন, হাজারো এক্সেপশন। একটা পড়ে ওটাকেই আমরা মানে ভিতরে ঢুকাইতে পারি না, সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় এক্সেপশন, তাই না? কোটা ফ্যাক্টরিতে যেটা বলছে, বোর বলছে, বোরের পরে আবার সোমারফিল্ড বলছে, সোমারফিল্ডের পরে আবার আমাদের ইসে আসছে, ওই যে আমাদের ইসে ছিল, প্লাম পুডিং মডেল ছিল থমসনের, কিছুই ঠিক না, আলটিমেটলি কোয়ান্টাম মেকানিক্স করতে পারে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আর 3 নম্বরে বলেছে ডিফারেন্ট অ্যাটমস
have different properties, এটাও তো ঠিক আছে নাকি? যেমন কার্বন আর অক্সিজেন নিলাম, দুজনের প্রপার্টি সেম হবে? হ্যাঁ, আলাদা হবে তো? সব দিক দিয়ে আলাদা তো, নাকি কিছু সিমিলার থাকতে পারে? হ্যাঁ, আলাদা হবে। কার্বন আলাদা, অক্সিজেন আলাদা, দুটোর মধ্যে কিছু সিমিলারিটি থাকার কথা না। ঠিক আছে, চলো। আচ্ছা, the atoms are combined, হ্যাঁ কি বললাম? সে তো আমি ওখানেই লিখে দিচ্ছি প্রথমেই, সব থেকে টাইনি পার্টিকেল হচ্ছে ওটা। The atoms are combined in simple whole number ratio to form a compound. Simple whole number ratio কি গো? অঙ্ক অত পারি না, তোমরা বলো। হোল নাম্বার রেশিও মানে? সিম্পল হোল নাম্বার রেশিও মানে হচ্ছে 1:2, 2:3 এরকম রেশিও থাকবে। বড় বড় রেশিও, সাপোজ 12:29, ये सब नहीं चलेगा। ঠিক আছে? তো এই প্রপার্টিটাও একটু কনফিউশন আছে, কারণ কি তখনকার দিনে একটু ছোট ছোট কম্পাউন্ড ছিল তো, SO2, NO2, ঠিক আছে, CO2, এইসব জাস্ট আবিষ্কার হয়েছে, বাকি কিছু তো হয়নি। ওই জন্য ঠিক আছে, চলো মেনে নিলাম 1:2 রেশিও। বাট আমাকে একটা জিনিস বলো, যদি আমি তোমাদের এই কম্পাউন্ডটা দিই, হোয়াট ইজ ইট? খায় না মাথায় দেয়? গ্লুকোজ। যেটা ওই যে গ্লুকন ডিতে পাওয়া যায়। আকাঙ্ক্ষা C12H22, আকাঙ্ক্ষা তো? শিবাঙ্গী, সরি, এত নাম না পাগল হয়ে যাবো। শিবাঙ্গী C12H22O11। আরে পারবা পারবা, বলো। 11-এ পড়ো, বিডি জয়েনে যাবা 2 দিন পরে। বিডি জয়েন কি ভাববে টেকনো থেকে কারা আসছে? হ্যাঁ, ইট ইজ কেন সুগার, রোজ দিন খাও যেটা, ঠিক আছে? সুগার, নর্মাল সুগার আমাদের। এইটার মধ্যে এই যে রেশিওটা 12:22:11, এটাকে সিম্পল হোল নাম্বার? তোমাদের কি মনে হয় সিম্পল হোল নাম্বার? তাহলে কোথায় সিম্পল? সিম্পল মানে কি জাস্ট 1-এর ডিফারেন্স বা 2-এর ডিফারেন্স, 3:5, 4:5 এরকম। কই এখানে একটা তো কাটাও যাবে না, কমন টার্ম মতো নাই। ঠিক আছে, চলো আরো দেখাবো, দাঁড়াও, এখনো তো মজা আসা বাকি, এখনো তো ঠিকই বানাইতেছে সবই। 5 নাম্বার, atoms are the smallest unit that are participating in chemical reaction. ঠিক আছে, the only part that is correct, পুরা থিওরির মধ্যে শুধু একটাই কারেক্ট, সব ভুল। আমি দেখাবো কিভাবে ভুল, সবই ভুল। 10-এ যা যা পড়ছো বেশিরভাগই তো ভুল। কি ঠিক করছো বলো তো? ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক করছো, ভ্যালেন্সি বের করা ঠিক করছো, অক্সিডেশন স্টেট পড়েছো? কিছুই তো পড়ো নাই। সব তো পড়বা এখন 11-এ, 12 হলে বলতাম যে হ্যাঁ তোমরা তো পড়ে ফেলেছো। বিরাট মজা, কেমিস্ট্রি তো মজার, ফিজিক্স তো একটু কঠিন, তাই না? ফিজিক্স তো একটু কঠিন। কেমিস্ট্রিটাকে ইসে করো, স্ট্রং করো, যাতে এটা দিয়ে নাম্বার উঠায় নিতে পারি। ফিজিক্স শুধু কঠিন না, ফিজিক্সের কোয়েশ্চেন প্যাটার্নও খুব কঠিন আছে, তাই না? আমি ফিজিক্স ভালোই পারতাম, কেন জানি না মাথার মধ্যে কি হইলো, মনে হইলো যে চলো কেমিস্ট্রি নিই অনার্স। ফিজিক্স কেমিস্ট্রি দুটাই ভালো ছিল আমার।
কেমিস্ট্রি তো পড়তামই না, 12-এ উঠে কেন জানি হঠাৎ করে ইন্টারেস্ট লাগলো। 12-এর কেমিস্ট্রি খুব ভালো, দেখবা মজা লাগে। চলো ভুলগুলো দেখাই এখন। প্রথমটা তো ঠিকই আছে, অল দ্য সাবস্টান্সেস আর মেড বাই অ্যাটম, ইনডিভিজিবল। প্রথম যে ভুলটা, এটা বুঝবো? আচ্ছা, প্রথম যে ভুলটা আমি তোমাদের বলি, প্রথম ভুলটা হচ্ছে অ্যাটমসরা তো ডিভিজিবল, তাই না? প্রথম ভুলটা হচ্ছে অ্যাটমস আর ডিভিজিবল, নট ইনডিভিজিবল। কেন ডিভিজিবল? হ্যাঁ, সাব অ্যাটমিক পার্টিকেল আছে তো, তোমাদেরকেও তো ডিভাইড করা যায়, করা যায় না? মরে যাওয়া वो अलग बात है, ঠিক আছে? Atoms are divisible and each contain proton, electron আর নিউট্রন। এদেরকে কি বলে? এই তিনটাকে কি বলে? সাব অ্যাটমিক পার্টিকেল। অ্যাটমের মধ্যে যেগুলো থাকে তাদেরকে সাব অ্যাটমিক পার্টিকেল, বুঝলা? 2 নাম্বার বলেছিল, 2 নম্বরে বলেছিল যে যদি তোমার কাছে সেম অ্যাটম থাকে, আমার কাছেও সেম অ্যাটম থাকে, সাপোজ তোমার কাছে হাইড্রোজেন, আমার কাছে হাইড্রোজেন, দে আর সিমিলার ইন অল রেসপেক্ট, ঠিক আছে? তোমার হাইড্রোজেন যা, আমার হাইড্রোজেন ওটা। কিন্তু এখনো এর মধ্যে টুইস্ট আছে, সেটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোটোন অ্যান্ড আইসোবার, এগুলো তো এখনো আসেই নাই, ফিল্ডে তো নামেই নাই, বিরাট কোহলি নামেই নেই এখনো। দাঁড়াও, পাকিস্তান ভাবে প্রথম জনকে হিসেবে দিছি, চলো ঠিক আছে, ওরা জানেই না এখনো বাঘ তো বসে আছে ভিতরে, তাই না? আচ্ছা, আইসোটোপের কথাতে আসি একটু। 1H1, 1H2, 1H3, এরা তিনজন হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। কোথায় সিমিলার? 111 সিমিলার, সব রেসপেক্টে কি সিমিলার? তাহলে তো উপরের তেও সেম হচ্ছে, এটা তো সিম্বলটা, আমি তো ওটাই বলছি যে তিনজনই তো হাইড্রোজেন, কিন্তু তিনজনই অল রেসপেক্টে কোথায় সিমিলার হবে? বলছে সিমিলার ইন অল রেসপেক্ট, সব দিক দিয়ে সেম হবে। কোথায় সব দিক দিয়ে সেম? অ্যাটমিক নাম্বার সেম, ঠিক আছে, মাস নাম্বার কি সেম? এটার মধ্যে কোনো নিউট্রন নেই, 0 নিউট্রন। এটার মধ্যে নিউট্রন কটা? একটা। এটার মধ্যে নিউট্রন কটা? হ্যাঁ, তাহলে কি করে সেম হলো? আর নিউট্রন আলাদা জন্য মাসও আলাদা হবে, মাস আলাদা জন্য ফিজিক্যাল প্রপার্টিজ আলাদা হবে, হিউজলি ডিফারেন্ট, প্রচুর ডিফারেন্ট। এটাকে কি বলে? প্রোটিয়াম, ছোটবেলায় পড়েছো এগুলো। এটা ডয়টেরিয়াম, এটা টাইপ 3, ঠিক আছে? তাহলে আলাদা হয়ে গেল। 3 নম্বরে বলেছিল ডিফারেন্ট অ্যাটম যদি থাকে, মানে তোমার কাছে কার্বন আর আমার কাছে অক্সিজেন, তো দে আর ডিফারেন্ট ইন অল রেসপেক্ট। কিন্তু যখন আইসোবার আবিষ্কার হলো, আইসোবারে কি হয়? দুটা ডিফারেন্ট অ্যাটম, বাট ওদের মাস নাম্বারটা সেম, তো হতেই পারে আইসোবার। কার্বন আর অক্সিজেন আলাদা, ঠিক আছে, কিন্তু আইসোবার আছে, এরকম অনেক আইসোবার আছে যেগুলোতে দুটো ডিফারেন্ট অ্যাটম কিন্তু ওদের মাস নাম্বারটা সেম, যেমন আর্গন আর ক্যালসিয়াম। আর্গনের কত অ্যাটমিক নাম্বার? হ্যাঁ, কি তুমি তুমি কি বললে আমাকে? চলো ছাইড়ে দিলাম, ধরছি বা কখন? দেখো, অ্যাটমিক নাম্বার তো আলাদা ছিল দুইজনের, মাস নাম্বারটা দেখেছো? আর মাস নাম্বার সেম হলে কিন্তু মাসটাও অনেকটা সিমিলার হয়, কারণ ফিজিক্যাল প্রপার্টি গুলো সিমিলার হবে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? বহুত লাফড়া হ্যাঁ বস, এখনো বহুত কিছু আবিষ্কার হওয়া বাকি, তাই না? তো কেমিস্ট্রি এইটুকু হয়ে যেত, যে বলছে ডালটন ব্যাস হয়ে গেছে, চলো, তাই না? চলো, তো ডালটনের ভুলগুলো নিয়ে একটু আগাই। কিন্তু 5 নাম্বার পয়েন্টটা কিন্তু ঠিক আছে, অ্যাটমস আর পার্টিসিপেটিং ইনটু দ্য কেমিক্যাল রিয়াকশন, ওটা ঠিক আছে, ওটার মধ্যে কোনো ভুল নেই।
আচ্ছা, তো এবার ডাল্টনকে তো ভুল পেয়ে গেলাম, এবার আসলো আমাদের হচ্ছে থমসন। থমসন এসে কি বললো? ইলেকট্রন, ইলেকট্রনের কথা, ইলেকট্রন। ইলেকট্রন যে নামটা না, ইলেকট্রন নামটা দিয়েছিল স্টোনি। ইলেকট্রন নামটা দিয়েছিল স্টোনি বলে একজন। মেন কাজকর্ম ইসের, ওর খালি নামকরণ করা থাকে না, যে হচ্ছে আমি হয়ে গেছি, নামকরণ আমার বাবা মা করবে না? বাবা মা তো কষ্ট করছে, ফায়দা করছে, আর সারা জীবন মানুষ করবে, নাম দেয় অন্য পিসি কাকা বাবা এরকম। তো নাম দিয়েছে স্টোনি, আসল কাজটা করেছে হচ্ছে থমসন। থমসন কি করেছিল? ক্যাথোড রে টিউব। কি ছিল ক্যাথোড রে টিউব? এরকম একটা গ্লাসের টিউব ছিল, এখানে একটা ক্যাথোডের পারফোরেটেড একটা ইসে ছিল, মানে একটা রড টাইপের, ধরো পারফোরেটেড মানে ফুটো ফুটো ফুটো, পোরাস, ঠিক আছে? এখানে ফুটো ছিল কতগুলো, ছোট 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 ছোট। এখানে একটা আলফা রে ডিটেক্টর ছিল। এবার এখানে সার্কিটটা পুরো কমপ্লিট করা ছিল। 10,000 ভোল্টেজ দেওয়া হয়েছিল, 10,000, ভাবতে পারো? 440 ভোল্ট হচ্ছে হাইয়েস্ট আমাদের এই যে ডোমেস্টিক সেগুলোতে, তার মধ্যে থেকেও স্প্লিট হয়ে হয়ে আমাদের বাড়িতে আসে। 220 ভোল্টেজের বেশি আমাদের লাগে না, এ তো এসি চলে, হেন চলে, তেন চলে, মানে এটার ভোল্টেজটা ভাবতে পারছো? আমরা মানে শুকায় শুটকি মাছ হয়ে যাবে, মানে নাই, আমাদেরকে পাওয়া যাবে না। চলো, আর ভেতরে, ভেতরে গ্যাসটা খুব কম, 0.01 ন্যানোমিটার প্রেসারের মধ্যে রাখা হয়, মানে গ্যাস নাই বললেই চলে, কিন্তু একটু মিনিমাম কোয়ান্টিটির গ্যাস রাখতে হবে। কেন বলতো? কারণ কি, ইলেকট্রনের ফ্লোটা যখন হবে, ওর তো মিডিয়াম লাগবে, লাইট তো না যে মিডিয়াম লাগবে না। ইলেকট্রনের ফ্লোটার জন্য এই যে এখান থেকে যে এখানে যাবে, একটা তো মিডিয়াম দিবা তুমি কিছু। আমি যে কথা বলতেছি, যে সাউন্ডটা তোমাদের এখানে যাচ্ছে, এটা তো মাঝখানে মিডিয়াম আছে, তো এরও মিডিয়াম লাগবে, কিন্তু বেশি এয়ার দিও না, তাহলে আবার ইলেকট্রন আটকে যাবে। কারণ কি, ইলেকট্রন তো ভীষণ ছোট, সামনে যদি একটা এত বড় অক্সিজেনের মলিকিউল থাকে, ও তো ওখানেই গেল, তাই না? ওই ইসেকে, শিবাঙ্গীকে যদি এখন মইনা কাটকায় ধরে, যাইতে যদি না দেয়, তো হইলো, পারবে না যেতে, ঠিক আছে? তো মৈনাককে সরিয়ে আমরা কৌশিসকে রাখবো, তো ওটার মোটামুটি তাও একটু কম্পারেবল আছে, ঠিক আছে? যাই হোক, তো এবার এখান থেকে ক্যাথোড রে ফ্লো হয়। হ্যাঁ, কিভাবে বুঝবা? প্রচুর গ্যাস আছে, এয়ার তো সবখানে আছে, পুরোটা বের করতে হবে তোমাকে, ভ্যাকুয়াম মানে টু সাম এক্সটেন্ট ভ্যাকুয়াম করতে, পুরোটা ভ্যাকুয়ামের কথা বলছি না, কিন্তু মোটামুটি ভ্যাকুয়াম করে নিতে হবে, নাহলে ইলেকট্রনের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। খুব ছোট তো, ইলেকট্রনের মাসই আর কত না, ভিতরে নর্মাল অ্যাটমসফিয়ার তো না, বাইরে তো নর্মাল, ভিতরটা তো একদম মানে প্রায় ভ্যাকুয়াম করেছে, পুরোটা না, প্রায়, ঠিক আছে? কারণ কি, ইলেকট্রনের মাত্রাই ভাবো না, ইলেকট্রন হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি, মানে নাই বললেই চলে, ইলেকট্রনের মাত্রা তো জিরো ধরা হয়, নাই, তার জন্য। তো এখান দিয়ে একটা রে এমিট হচ্ছিল, এই যে ফুটো গুলো ছিল এর মধ্যে দিয়ে যাচ্ছিল রে গুলো, গিয়ে এখানে একটা ফ্লুরোসেন কোটিং ছিল, ফ্লুরোসেন কোটিং। ফ্লুরোসেন কোটিং মানে ওই যে তোমাদের স্টার লাগায় না, দেখেছো? ওই যে মেয়েরা আরো বেশি করে স্টার লাগায় না, হ্যাঁ, গ্লো করে যে, ওই যে রাস্তার চারপাশেও তো আছে, অরেঞ্জ কালারের গ্লো করে, ফসফরাসের থাকে, তারপরে রেল লাইনের পাশে পাশেও দেখবা গ্লো করে, ওখানে কি লাইট থাকে নাকি? লাইট থাকে না, ওগুলো হচ্ছে ফ্লুরোসেন্ট সাবস্টেন্স। ফ্লুরোসেন্ট সাবস্টেন্স হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেখানে একটা পার্টিকেল দিয়ে যদি আমি অ্যাটাক করি, তাহলে ও গ্লো, যে কোনো পার্টিকেল, এয়ারের মধ্যে প্রচুর ডাস্ট পার্টিকেল আছে, অ্যাটাক করো গ্লো করবে। ওমা, রাত্রিবেলা ধুলি ধুলে ইসে ধুলা থাকে না, রাত্রিবেলা ধুলা মরে যায়, সানলাইট নাই, ধুলা নাই, লাইট দিলে তো আরো ভালো, লাইট দিলে তো গ্লো করবে, লাইট ছাড়ার কথা বলতেছি, লাইট দিলে তো দেখতেই পাচ্ছ, লাইট ছাড়া দেখা যায় গ্লো করে, কারণ হচ্ছে এই যে এই জিনিসটা, এরা এরা এরকম পার্টিকুলার কিছু সাবস্টেন্স, ওই যে স্টার গুলো থাকে না, নিয়ন কালারের স্টার গুলো জ্বলতে থাকে অন্ধকারে, তো এখানে যখন আলফা রে গুলো অ্যাটাক করেছিল, এখানটা গ্লো করছিল একদম মিডিলি, একদম মিডিলি, তখন ইসে বললো, থমসন বললো, আমাদের স্যার যে থমসন 50 ইয়ার্স ধরে পড়াশোনা করেছিল, রিসার্চ করেছিল, তারপরে এগুলাতে আসছে,
আর আমরা ভাবি 2 বছর পড়লেই এইচএস পড়বো, নিট পড়বো, জেই পড়বো, সব 2 বছরে লাগে। কেন? কারণ কি তাড়াতাড়ি টাকা কামাই করব, তাড়াতাড়ি সংসার করব, বিয়ে শাদী করবো, এটাই সবার জীবনে, তাই না? 50 বছর ধরে ইসে করার পর, রিসার্চ করার পরে ও বললো যে হচ্ছে সবগুলো, এটা কি নিয়েছিল, একটা মেটালের রড, মেটালের রডের মধ্যে কি আছে, অ্যাটম আছে, অ্যাটমের মধ্যে কি আছে, ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন গুলো নেগেটিভ ইলেকট্রনের থেকে পজিটিভের দিকে ফ্লো হয়ে এখানে গিয়ে একটা গ্লো ক্রিয়েট করছে। তার মানে ওই যে ক্যাথোড রেটা যে নিয়েছিল, ঠিক আছে, ক্যাথোড রে ইজ নাথিং বাট আ ফ্লো অফ ইলেকট্রন। বুঝতে পারছো? এই হচ্ছে ব্যাপার। ইলেকট্রনের ফ্লো গিয়ে এখানে অ্যাটাক করলো, এটা হচ্ছে ফ্লুরোসেন্ট কোটিং, এখানে একদম মাঝখানে গ্লো করার কারণ কি, কারণ ক্যাথোড রে গুলো স্ট্রেট লাইনে যাচ্ছে। ও এরকম যদি ওয়েভ হতো সাপোজ, তাহলে তো যেখানে সেখানে অ্যাটাক করতে পারতো, কিন্তু ও একদম মাঝখানে গিয়ে অ্যাটাক করে, দ্যাট ইজ স্ট্রেট লাইন। ঠিক আছে, আরো এক্সপেরিমেন্ট করেছিল, ও করছিল কি বাইরে দুটো ইলেকট্রিক ফিল্ড রেডি করেছিল, এটা ধরো পজিটিভ ইলেকট্রিক ফিল্ড আর এখানে ধরো নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড। ও দেখলো এটা ধরো নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড, ও দেখলো যে এই যে ক্যাথোড রে গুলো এই রকম করে শিফট হয়ে যাচ্ছে। তার মানে কি কোন দিকে অ্যাট্রাক্টেড হচ্ছে, পজিটিভ। কেন? কারণ কি ও নেগেটিভ যে, বুঝতে পারলা? এইভাবে ইলেকট্রনের আবিষ্কার হয়। আর তারপরে ও এটাকেও চেঞ্জ করেছিল বারবার, অন্য কোনো মেটাল, অন্য কোনো মেটাল, সব মেটাল দিয়ে করে থাকে যে একই জিনিস আসতেছে। আমাদেরকে বসাই দিল, আমাদেরকে তো থেকেও আসবে, কারণ আমরা আসবে না, বিকজ আমরা তো, আমাদের মধ্যে তো আর অ্যাটম নাই, বড় বড় মলিকিউল আছে, নাহলে আমরা এত বালকি কি করে হই, তাই না? তো এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে যে কোনো কিছু বসিয়ে দিলেই এই রেটা দেখা যাচ্ছিল। তার মানে কি ইলেকট্রন ইজ প্রেজেন্ট ইন এভরি সাবস্টেন্সেস। তার জন্য ইলেকট্রনকে কি বলে, ফান্ডামেন্টাল পার্টিকেলস। ঠিক আছে, এবার থমসন আসলো, ইলেকট্রনের কথা বললো, ইলেকট্রনের চার্জ দেওয়া হয়ে গেল, ইলেকট্রনের মাস বের করা হয়ে গেল, সবকিছু হয়ে গেল, তখন গোলস্টাইন ও বললো আমিও ছাড়বো না, আমিও করবো একটা কিছু, মানে একজনের পর একজন লাগিয়ে গেছে পরপর। গোলস্টাইন এসে বলল যে অ্যাটম কি চার্জ পার্টিকেল, কোন একটা অ্যাটম, সাপোজ ধরো তোমাদের কাছে ক্যালসিয়াম আছে, এটা কি চার্জ, মানে কোনো কি চার্জ আছে না নিউট্রাল, অ্যাটমটা নিউট্রাল হয়, তাহলে কি করে নিউট্রাল হয়, ওর মধ্যে যদি শুধু ইলেকট্রন থাকে, ইলেকট্রনরা তো নেগেটিভলি চার্জ। তখন গোলস্টাইন এসে বলল যে সেম কোয়ান্টিটিতে, সেম কোয়ান্টিটিতে যতগুলো ইলেকট্রন আছে সেরকমই সেম কোয়ান্টিটিতে আমাদের কি আছে, প্রোটন আছে, সেম নাম্বার অফ প্রোটন আছে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই যে প্রোটনটা আছে, এই যে প্রোটন আর ইলেকট্রন দুজনে মিলে কি করে, দুজনের চার্জকে নিউট্রাল করে। ঠিক আছে, আর প্রোটন ইলেকট্রনের থেকে কিন্তু অনেকটা হেভি, অনেকটা হেভি। কতটা হেভি? 1837 টাইমস হেভিয়ার দ্যান ইলেকট্রন। ইলেকট্রন সব থেকে হালকা, এটা বুঝবো? তাহলে আমাদের থমসন হচ্ছে, থমসন হচ্ছে ইলেকট্রন, আর আমাদের গোল্ডস্টাইন, গোল্ডস্টাইন হচ্ছে প্রোটন। ঠিক আছে, বুঝতে পারলাম? কিন্তু প্রোটন একটু হেভি আর ইলেকট্রন একটু হালকা। হ্যাঁ, আর প্রোটন হচ্ছে কতটা হেভি, 1837 টাইমস হেভি। এটুকু কোনো কনফিউশন কিছু নাই? আচ্ছা, এবার যদি আমাকে বলে যে দুটোই পার্টিকেল, দুটোই ফান্ডামেন্টাল পার্টিকেল, তাহলে নিউট্রনের কেন আবিষ্কার হলো হঠাৎ, এটা ভেবে দেখেছো? আমাদের দুটো পার্টিকেলই তো ঠিক ছিল, অ্যাটম নিউট্রন, যতগুলো ইলেকট্রন আছে ততগুলো প্রোটন আছে। এখনো কিন্তু আমরা জানি না কোথায় ইলেকট্রন কোথায় প্রোটন, কি অরবিট কি শেল, কিছুই জানি না। একটা অ্যাটম গোল স্পেরিক্যাল, তার মধ্যে প্রোটন আর ইলেকট্রন সেম নাম্বারে আছে। প্রোটন আর ইলেকট্রনের নাম্বারকে কি বলে, অ্যাটমিক নাম্বার। এই যে এইভাবে যদি লিখি আমরা, তাহলে এটা কি, এটা কি সিগনিফাই করে, নাম্বার অফ ইলেকট্রন এন্ড নাম্বার অফ প্রোটন। ইলেকট্রনের এইভাবে সিম্বল দিতে পারো বা এইভাবেও সিম্বল দেওয়া হয়।
-1 E0 প্রোটন +1 P +1, মানে এই 0টা আর 1টা সিগনিফাই করে হচ্ছে মাসকে। ইলেকট্রনের মাসকে প্রায় 0 ধরা হয় কারণ কি ভীষণ টাইনি। এভাবে সিম্বলাইজ করা হয় ইলেকট্রন আর প্রোটন। ঠিক আছে, নিচে চার্জটাকে লিখবো, উপরে মাসটাকে লিখবো। আচ্ছা, সব পেয়ে যাবা পিডিএফ এ, বা তোমাদের মডিউল দেওয়া হবে, সবকিছু পেয়ে যাবা। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে তাহলে হঠাৎ করে নিউট্রনের কথা কেন আসবে? মাস ক্যানট বি ক্রিয়েটেড, মাস ক্যানট বি ডিস্ট্রয়েড, সেটা তো জানো। ঠিক আছে, আমি অনেকদিন ফিজিক্স পড়ি না, তোমরা আমার থেকে এখন বেশি জানো হয়তো ফিজিক্স। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে চ্যাডউইক বলে আমাদের রাদারফোর্ডের একজন স্টুডেন্ট ছিল। রাদারফোর্ড তখনকার দিনে বহুত বড় লোক মানুষ, ওনার একটা পুরা ল্যাব ছিল। আমার যদি একটা ল্যাব থাকতো আমিও বড় লোক থাকতাম, কারণ কেমিস্ট্রি ল্যাবের বহুত খরচ, এক একটা কেমিক্যালের বহুত দাম। ফিজিক্সের ল্যাব যেমন একবার যদি কনস্ট্রাক্ট করে নাও, ওই যে ইসেগুলো মিটার ব্রিজ হেন তেন, তাহলে আর লাগে না। কিন্তু আমাদের তো কেমিক্যাল শেষ হয়ে যাচ্ছে, টেস্ট টিউব ভেঙে যাচ্ছে, বিকার ভেঙে যাচ্ছে, এক একটা বিকারে যে এতটুকু এতটুকু যে বিকার গুলো, ওগুলোর দাম কত টাকা করে, বড় বিকারটার দাম 500 টাকা একটা বিকার, এখন অনেক বেশি। ইনফ্রাস্ট্রাকচার জন্য জন্য ইসের, এই যে আমাদের এখানে যে ইউনিভার্সিটিটা হয়েছে, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, ওটা ওটা তো একটা ইউজিসি গ্রান্টেড ইউনিভার্সিটি, কিন্তু মানে ডিরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইউনিভার্সিটি, বিরাট বড় ব্যাপার। ওরে এখনো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ইনফ্রাস্ট্রাকচার হয়নি রেডি। এত টাকার দরকার, এত কোটি কোটি টাকার দরকার। ঠিক আছে, তো রাদারফোর্ডের তখনকার দিনে ইসে ছিল, ওই আমাদের ল্যাব ছিল, তো তার স্টুডেন্ট ছিলেন চ্যাডউইক। এবার রাদারফোর্ডই প্রথম দেখেছিল, রাদারফোর্ড দেখেছিল ধরো আহ একটা যে কোনো অ্যাটম এক্স আছে, তার মাস হচ্ছে 50, সাপোজ 50 এম। এবার যতগুলো প্রোটনের মাস আর যতগুলো ইলেকট্রনের মাস, সেই দুটাকে প্লাস করলে তো আমাদের 50 আসার কথা নাকি? হ্যাঁ, আসছিল না। ওটাই তো, ওটাই তো রাদারফোর্ড বললো যে আসছিল না কেন, মাস ক্যানট বি ক্রিয়েটেড, মাস ক্যানট বি ডিস্ট্রয়েড, হঠাৎ করে এটার মধ্যে বেশি মাস কেমন করে হয়ে গেল? কম আসছিল। ঠিক আছে, এটা কম এসেছিল, প্রোটন আর ইলেকট্রনকে প্লাস করলে অ্যাটমের মাসের সাথে মিল ছিল না। তাহলে কি করি? তখন রাদারফোর্ডই বলে গেছিল যে দেখো, হয়তো এখানে আরো কোনো পার্টিকেল থাকতে পারে দ্যাট ডাজন্ট হ্যাভ এনি চার্জ, কারণ কি চার্জ থাকলে তো আবার চার্জ হয়ে গেল ব্যাপারটা। প্রোটন আর ইলেকট্রন মিলে তো চার্জটাকে নিউট্রাল করেছিল, যদি আবার একটা চার্জ পার্টিকেল ঢোকাও তাহলে তো ওটা চার্জটা আবার ডিসব্যালেন্স হয়ে যাবে। তো রাদারফোর্ড বলেছিল যে হয়তো এরকম কোনো পার্টিকেল আছে যেটার মাস আছে বাট চার্জ। তখন চ্যাডউইক এক্সপেরিমেন্ট করেছিল, এক্সপেরিমেন্ট করে ও বেরিলিয়াম দিয়ে এক্সপেরিমেন্ট করেছিল, বেরিলিয়াম দিয়ে। ঠিক আছে, বেরিলিয়াম দিয়ে এক্সপেরিমেন্ট করে বের করেছিল যে হ্যাঁ, এরকম একটা 0n1, 0n1, 0টা কি সিগনিফাই করে? চার্জ, আর 1টা মাস। এরকম একটা পার্টিকেল আছে যেটা চার্জকে কন্ট্রিবিউট করে না, কিন্তু মাসকে কন্ট্রিবিউট করে, প্রচুর মাস। নিউট্রনের মাস আর প্রোটনের মাস প্রায় সেম, নিউট্রনের রাদার একটু বেশি, নিউট্রন সব থেকে হেভি। এইভাবে হচ্ছে আমাদের সাব অ্যাটমিক পার্টিকেল গুলো আসবে। এটাকে বলে হিস্ট্রি অফ অ্যাটমিক স্ট্রাকচার, এখনো শেষ হয়নি, রাদারফোর্ড আছে। সোলার সিস্টেম, অ্যাটমিক স্ট্রাকচারের সাথে সোলার সিস্টেমকে কিসে করা হয়, কম্পাইল করা হয়, এইটুকু বুঝলা কিনা বলো। পার্টিকেলের ডিসকভারি, ডিসকভারি অফ পার্টিকেলস। ঠিক আছে, আচ্ছা, এবার মুছলাম। থমসন 50 বছর ধরে স্টাডি করে ইলেকট্রনের কথা বললো, ওইখানেই থেমে যা ভাই, কি দরকার? ও না, ও আরো করবো, আরো করবো, আরো করবো, এরকম ব্যাপার। তো তখন ও বললো, তখন একটা থিওরি দেওয়া হলো, দ্যাট ইজ প্লাম পুডিং মডেল। হ্যাঁ, প্লাম পুডিং মানে হচ্ছে, ধরো বাংলা ভাষায় যদি বলি, পায়েসের ওপরে যে কিশমিশ গুলো দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড প্লাম পুডিং। অর এটাকে বলা হয় ওয়াটারমেলন মডেল। ওয়াটারমেলন দিয়ে আরো বেশি বেটার হয় বোঝা, সিডস গুলো বলছি আমি।
এবার থমসন বললো যে ইলেকট্রন তো আবিষ্কার হয়ে গেল, প্রোটনও আবিষ্কার হয়ে গেছে, গোল্ডস্টাইন আর থমসন মোটামুটি একই সময় দিল। তো বললো যে তাহলে থিওরিটাও এসে করি, পাবলিশ করি, যে কিভাবে আছে অ্যারেঞ্জমেন্টটা কিভাবে। তখন এই ওয়াটারমেলন মডেলটাতে বললো, ধরো এটা আমাদের একটা ওয়াটারমেলন, আমি এটাকে মাঝখান থেকে ক্রস সেকশন করি, এভাবেই তো কাটি নাকি? যে রেড পার্টটা আছে পুরাটাই তো রেড পার্ট, দ্যাট ইজ কল প্রোটোন। আর যে সিডস গুলো আছে, সিডস গুলো যেগুলো আছে সেগুলো কি থমসন বলল যে all the positive charge and mass is distributed in between the sphere of the atom and electrons are embedded into it. embedded মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, স্প্রিঙ্কল করা, যেমন কিশমিশটাকে উপর দিকে আমরা একটু ছিটিয়ে দিই ওরকম, আর কিছু না। ঠিক আছে, বুঝতে পারলাম? এবার এটা নিয়ে সবাই খুশি ছিল, চলো ঠিক আছে। থমসন ততদিনে নোবেলও পেয়ে গেছে, ইলেকট্রন আবিষ্কার করছে, ভাই বিরাট ব্যাপার। আর এতদিন তো আমরা জানতাম যে অ্যাটমের মধ্যে কিছু নাই গা, অ্যাটমের মধ্যেও যে কিছু আছে সেটা বলেছিল থমসন। সব ঠিক আছে, ট্রাম্পোলিন মডেল নিয়েও আমরা খুশি, চলো ঠিক আছে, হয়ে গেল, মডেলও দেওয়া হয়ে গেল। এবার আসলো হচ্ছে রাদারফোর্ডের দুইজন স্টুডেন্ট, গাইগার অ্যান্ড মার্কসেল। কার স্টুডেন্ট? রাদারফোর্ড। এরা এসে বলল, হঠাৎ করে একদিনকার রাদারফোর্ডের ল্যাবে কাজ করছিল, হঠাৎ করে রাদারফোর্ডকে এসে বলল থমসনের মডেলটা ভুল। কারণ রাদারফোর্ড বললো, আরে থমসনকে ভুল বলার জন্য একটা প্রপার ইসে লাগবে ভাই, অত সহজে থমসনকে ভুল বলা যাবে না। তোমরা যদি আমাকে হঠাৎ করে এখন ভুল বলো, তোমাদের ভ্যালিড রিজন দিতে হবে, আমি 100% শিওর হয়ে তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো রাদারফোর্ড গিয়ে আবার এক্সপেরিমেন্ট করলো, ও দেখলো যে হ্যাঁ ঠিক বলছে আমার স্টুডেন্টরা। এবার অবজারভেশনটা দেখো কি বলেছিল। আচ্ছা, ওয়াটারমেলনের মধ্যে কোনো ফাঁকা জায়গা আছে? তো ওইটার মধ্যে যদি আমি একটা ছোট বল ছুঁড়ে মারি, বলটা কি একবারে পাস করে চলে যাবে? যাবে না তো। এবার দেখো, এই আমাদের একটা গোল্ড ফয়েল, এইখানে একটা ফ্লুরোসেন্ট সাবস্ট্যান্সের কোটিং আছে, এখানে একটা আলফা রে সোর্স আছে। এবার আমরা কি করছি, আলফা রে পাস করছি। আমাদের এক্সপেকটেশন কি ছিল, দেওয়ালে বলটা লাগলে কোন দিকে আসে? নিজের দিকে চলে আসে আবার এইভাবে। আমাদের এক্সপেকটেশন ছিল এইভাবে আসবে সব রেগুলো, কিন্তু এক্সপেকটেশন তো সবসময় মেলে না। যেটাতে নাম্বার বেশি পাওয়ার কথা সেটাতে পাবা না, যেটাতে নাম্বার কম পাওয়ার কথা সেটাতে দেখবা নাম্বার বেশি পেয়ে গেছে, মানে পাস করে গেছে, তাই না? এরকম হয়। তো এক্সপেকটেশন তো মিললই না, উল্টা দেখা গেল 99% ray was pass through from the gold foil and attack into the fluorescent coating। মানে এখানটায় গ্লো পাবা, এখানে তো গ্লো পাওয়ার কথাই ছিল না, ছিল কি ও তো পাস করে চলে যাওয়ার কথা ছিল না। মোটামুটি একটা ফ্লুরোসেন্ট কোটিং দেওয়া ছিল, যে দেখেছিল যে হয় না। হ্যাঁ সত্যি ওইদিকে সব গ্লো হচ্ছে, 99% রে চলে যাচ্ছিল, only one ray will be rebound back, একটা রে, একটা, only one ray will be rebound back, মানে ব্যাক করে চলে এসেছিল। ওয়ান, একটাই, 1% না, একটা। ওটা ওটা হিসেব নাম্বার অফ রে দিয়ে গুনেছে। ধরো আমি তোমাকে 9000টা রে দিলাম, তার মধ্যে কতগুলো রে তোমার কোটিং এ অ্যাটাক করছে তুমি পারবে না বের করতে? আমি আমি রে কাউন্ট করছি তো, আমি সবসময় ওখানে অবজার্ভ করছি কতগুলো পার্টিকেল গিয়ে ওখানে অ্যাটাক করলো। আর কয়েকটা রে এরকম ছিল যেগুলো সাম অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছিল, সাম অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল জানি না, সাম অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছিল। তো এটাও রাদারফোর্ডও তাই পেলো, সেম ইসে পেলো, রেজাল্ট পেলো। স্টুডেন্টরা বেরিলিয়ামের ইসে দিয়ে করেছিল, ফয়েল দিয়ে, আর রাদারফোর্ড বড়লোক মানে গোল্ড দিয়ে করেছে, ঠিক আছে? এবার গোল্ড দিয়ে করার আরো একটা রিজন আছে, গোল্ড দিয়ে করার রিজন হচ্ছে যে গোল্ড ইজ দ্য ম্যাক্সিমাম ম্যালিয়েবল মেটাল, মানে ওকে খুব পাতলা করা যায়। 10 গ্রাম গোল্ডকে 2 কিলোমিটার লম্বা একটা চেনে কনভার্ট করা যায়, 2 কিলোমিটার, ভাবতে পারছো? এত লম্বা হবে, ওটা খুব পাতলা হয়ে যাবে, ছিঁড়ে যাবে হয়তো, বাট লম্বা করা যাবে, মানে ওটা তুমি করতে পারবে না, ঠিক আছে? এবার
রাদারফোর্ড বললো হ্যাঁ চলো ঠিক আছে, তো গিয়ে পাবলিশ করলো ব্যাপারটা যে থমসনের মডেলটাকে তো মানা যাচ্ছে না। তখন রাদারফোর্ড এসে মডেলটা দিল, কি মডেল? দ্যাট ইজ প্ল্যানেটারি মডেল। প্ল্যানেটারি কিরকম? মাঝখানে আমাদের কি আছে? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কারা থাকে? প্রোটন আর নিউট্রন। নিউট্রন তখনো হয়নি, রাদারফোর্ডের সময় নিউট্রন হয়নি, পরে হয়েছে প্রোটন। আর বাইরের যে এই যে শেল গুলো, দ্যাট ইজ সার্কুলার অরবিটস where electrons are revolving, তাই না? ফার্স্ট শেলে 2টা থাকে, তারপরে শেলে 8টা থাকে, তোমরা পড়েছো 1 2 3 4 5 6 7 8, তারপরটা ধরো 3টা দিলাম 2, 8, 3 অ্যালুমিনিয়ামের কনফিগারেশন। এইটা হচ্ছে আমাদের প্ল্যানেটারি মডেল। ওই একটা যে রে রিবাউন্ড করেছিল সেটা হচ্ছে এই নিউক্লিয়াসের জন্য, বিকজ ম্যাক্সিমাম মাস, কারণ ইলেকট্রনের তো মাসই নেই, maximum mass is centrifuged into the center, that is called nucleus. আর নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ, কারণ কি ওর মধ্যে প্রোটন আছে। আর বাইরের চার্জটা কি? নেগেটিভ। নেগেটিভ পজিটিভ নিউট্রাল। ম্যাক্সিমাম মাসটা এখানে থাকে, তার জন্য একটা রেকে ও বের করে, কারণ কি হিলিয়ামের তো মাস আছে। হিলিয়াম হচ্ছে আমাদের আলফা রে, মানে তো হিলিয়ামের ফ্লো, হিলিয়াম 2+ এর ফ্লো, হিলিয়ামের মাস নেই। হিলিয়ামকে আটকানোর জন্য একটা বড় মাস তো সামনে লাগবে। আর ইলেকট্রন ওই রে গুলোকে সাম অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করেছিল, আর কিছু না, এরকম সাম অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট হয়েছে। বুঝতে পারছো? এই হচ্ছে মডেলটা। আর বাকিটা জায়গা ফাঁকা, এমটি স্পেস। রাদারফোর্ড এটাও বলেছিল যে একটা পুরা স্টেডিয়াম যদি অ্যাটম হয়, দ্য ফুটবল ইজ দ্য নিউক্লিয়াস। বুঝতে পারছো? এত ছোট, কোথায় স্টেডিয়াম কোথায় ফুটবল। কিন্তু ইজ দ্য ডেন্সিয়েস্ট পার্ট and is the heaviest part, যে যত ছোট তার তো ডেন্সিটি যত বেশি, মাস বাই ভলিউম। ঠিক আছে? এই হচ্ছে প্ল্যানেটারি মডেল। এর মধ্যেও আবার ভুল আছে, সব ঠিক হয়ে গেল। রাদারফোর্ডের মডেল নিয়ে আমরা খুব খুশি যে চলো হ্যাঁ এটাই মনে হয় ঠিক, এটাই সব কিছু। এখন অরবিট পেয়ে গেলাম, তারপরে হচ্ছে নিউক্লিয়াস পেয়ে গেলাম, অরবিটের মধ্যে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, 2n² রুল চলে আসলো, 2n² রুল দিয়ে ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে গেল, এটাকে বলে বোর বারিজ রুল, তাই না? এবার ব্যাপারটা দেখো, প্রবলেমটা কি জানো? ইলেকট্রনটা একটা চার্জ পার্টিকেল, এই যে ইনি, ঠিক আছে? আমি তোমাদের দেখাই। ম্যাক্সওয়েল, এটা দেখতে পাচ্ছ ম্যাক্সওয়েল? এই যে ম্যাক্সওয়েল এসে বলল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা, ইএম ওয়েভ। ইএম ওয়েভ, লাইট কি? লাইট কি? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না? তো লাইটও তো ওর মধ্যেই পড়ে। তো ইসে এসে বলল, ম্যাক্সওয়েল এসে বলল যে যদি ইলেকট্রন চার্জ পার্টিকেল হয় আর যদি কন্টিনিউয়াসলি রিভলভ করে, কন্টিনিউয়াসলি তো ঘুরে যাচ্ছে, তাহলে একটা কন্টিনিউয়াস রে এমিট করার কথা, যেটাকে কি বলে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। when a charged particle in a continuous motion it can radiate energy or and radiation, সেটাকে বলে ইএম ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভেরই কনসেপ্ট এটা। তো তখন এই যে মডেলটা কোলাপস করে যাবে, কারণ কি দেখো, ধরো তুমি একটা মাঠের চারপাশে ঘুরছো, একটা মাঠ আছে তার চারপাশে ঘুরছো, একটা সময় তো স্টপ হবে নাকি, ঘুরতেই থাকবা কন্টিনিউয়াসলি? সম্ভব না তো। তো এইটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি আমাদের ইলেকট্রনটা ঘুরছে 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 ঘুরতে ঘুরতে এসে তো এখানে পড়ে যাবে, কারণ ওর তো এনার্জি শেষ। কি বলছে ম্যাক্সওয়েল? যে চার্জ পার্টিকেল ইন আ অ্যাক্সিলারেটেড মোশন কন্টিনিউয়াসলি এমিট রেডিয়েশন and ultimately collide to the nucleus. চার্জ পার্টিকেল হতে হবে আর কি হতে হবে? কন্টিনিউয়াস মোশনে থাকতে হবে, তাহলে এনার্জি এমিট করবে, করে করে নিউক্লিয়াসে এসে পড়বে। কারণ কি নিউক্লিয়াস এমনিতেই অ্যাট্রাক্ট করছে, তার মধ্যে আমার এনার্জি নেই, তো আমি তো ওই দিকেই যাবো চলে। তাহলে কি করে হলো? রাদারফোর্ডের মডেল তো কোলাপস করে যাচ্ছে, অ্যাটম ইজ নট স্টেবল। অ্যাটম কি স্টেবল? তাহলে কোলাপস যদি করে যায় তাহলে অ্যাটম তো স্টেবলই থাকলো না, তার মানে রাদারফোর্ডের মডেল ওয়াইজ অ্যাটম ইজ নট স্টেবল, কিন্তু অ্যাটম তো স্টেবল।
পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে অ্যাটমের উপরে। তাহলে অ্যাটমের স্টেবিলিটিটা কিভাবে এক্সপ্লেন করবো ভাবছো? রাদারফোর্ড তো মডেল দিল, রাদারফোর্ড বিরাট বড় মানুষ হয়ে গেল, যে ওর মতো মডেল আর কেউ দিতে পারে নাই, সেই খুশি সবাই, কিন্তু আসলে হচ্ছে ফিজিসিস্টরা, ফিজিসিস্টদের সবসময় কেমিস্ট্রিকে নিয়ে একটু ঝগড়া। ফিজিক্সরা কেমিস্ট্রিকে বলে যে তোরা কম ভাই আমরা বেশি, আর কেমিস্ট্রিরা বলে তোরা কি ভাই আমাদেরই তো সবই তো অ্যাটম, সবই তো পার্টিকেল, সবই তো মলিকিউল, সবই কম্পাউন্ড। ঠিক আছে, দুটোই সেম, দুটো কয়েন সাইড, একটা কয়েনের এপাশ ওপাশ। ফিজিক্স কেমিস্ট্রি বোথ আর ইম্পর্টেন্ট। তো ম্যাক্সওয়েল এসে বললো আমাকে এইটার এক্সপ্লানেশন দাও, না হলে আমি কি করে মানবো যে অ্যাটম স্টেবল। ম্যাক্সওয়েল এটাও জানতো যে অ্যাটম স্টেবল। ম্যাক্সওয়েল কি বলছে, আমাকে এক্সপ্লানেশন দাও কিভাবে স্টেবল, কারণ কি আমার থিওরি তো ঠিক, ওর থিওরি তো ঠিক না, তো ইএম ওয়েভ, এত বড় ওয়েভ, এত বড় লাইটের কনসেপ্ট, স্পেকট্রা, এই যে দেখো এখানে সব স্পেকট্রা টেকট্রা গুলোও আছে, এই যে সব স্পেকট্রা গুলো, এই যে ইউভি আইআর সব ও বলেছে, তো এগুলো কি ভুল হয়ে যাবে? এগুলো তো ঠিক, তো এগুলো যদি ঠিক হয় তাহলে এটাও ঠিক, তাহলে তখন আসলে হচ্ছে আমাদের বোর, বোর, নিলস বোর। ঠিক আছে, ওই বোর না, বোর হয়ে যাওয়া না, বোর, নিলস বোর। নিলস বোর কি বললো? নিলস বোর বললো না, এরকমটা না, ব্যাপারটা এরকমটা না। জিনিসটা হচ্ছে যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এখানে একটা অরবিট, এখানে যখন ইলেকট্রনটা ঘুরছে, দেন নো এনার্জি উইল বি এমিটেড, নো এনার্জি উইল বি এক্সেপ্টেড। মানে এই যে স্টেটটা যেখানে ইলেকট্রনটা ঘুরছে ওর নিজের অরবিট, সেটাকে বলা হয় স্টেশনারি স্টেট। স্টেশনারি স্টেট, স্টেশনারি স্টেট মানে যেখানে কোনো এনার্জি এমিটও হবে না, যেখানে কোনো এনার্জি এক্সেপ্টও হবে না। তাহলে তো কোলাইড করে যাওয়ার ব্যাপার নাই নাকি, কন্টিনিউয়াসলি ও কি করবে, ঘুরতে থাকবে সেম এনার্জিতে, না কোনো এনার্জি গেইন করবে না কোনো এনার্জি লুজ করবে। ঠিক আছে, আনলেস আনটিল ইউ গিভ সাম এনার্জি ফ্রম দ্য আউটসাইড, যদি বাইরে থেকে কোনো এনার্জি দাও তাহলে ইলেকট্রনটা কি করবে, লাফিয়ে অন্য একটা শেলে চলে যাবে। ঠিক আছে, আর এই যে অন্য শেলে গেল, এই শেল থেকে যখন ওয়েন ইট কামিং ব্যাক ইনটু দ্য ওন শেল, আবার তো নিজের জায়গায় আসবে, তোমরা যে এখানে আসছো বাড়ি তো যাবা নাকি, তো যখন আবার ও নিজের বাড়িতে চলে আসে তখন যে রেটা একসেপ্ট করেছিল সেই রেটা কি করবে, এমিট করবে, সেটাকে অ্যাটমিক স্পেকট্রা বলা হয়। বুঝতে পারছো? যখন ইলেকট্রন নিজের অরবিটে আছে, নিজের অরবিটে, তখন না কোনো এনার্জি এমিট করবে না কোনো এনার্জি একসেপ্ট করবে। ক্লিয়ার? কিন্তু যদি বাইরে থেকে আমি কোনো লাইট দেই বা কোনো এনার্জি দেই, ইট ক্যান একসেপ্ট এনার্জি and it converted to the higher energy level. When it coming back to the own state, it gives out the radiation, যে এনার্জিটা তুমি দিয়েছিলে ওই এনার্জিটা ও ছেড়ে দেবে, and that appears like a color. ওর জন্য এক একজনের এক এক রকম কালার, স্পেকট্রা, সেটা আমরা পরে পড়বো। আগে তো আমাদের রেডিয়েশন কেমিস্ট্রি পড়তে হবে, তারপরে অ্যাটমিক স্পেকট্রাতে আসবে। এই হচ্ছে আমাদের পুরো হিস্ট্রি অফ অ্যাটমিক স্ট্রাকচার, বোর অব্দি। বোরের ভুলটার জন্য আমাদের কোয়ান্টামে যেতে হবে, সেটা নিউ কেমিস্ট্রি হবে, সেটা আর হিস্ট্রি থাকবে না, এটা নতুন। বোর কিন্তু একদম ঠিকঠাক বলেছে, সব ঠিকঠাক, কিন্তু বোরের একটাই প্রবলেম ছিল, বোর হচ্ছে সিঙ্গেল ইলেকট্রনিক সিস্টেমদের জন্য বলেছে, একটা ইলেকট্রন দুটা ইলেকট্রন এরকম। ঠিক আছে, যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন, একটা, এর জন্য বোর অ্যাপ্লিকেবল। হিলিয়াম 2+ কয়টা, না হিলিয়াম 2+ নিব না, হিলিয়াম প্লাস নিলাম, এটাতে কয়টা, একটা। লিথিয়াম 2+, এটাতে কয়টা, একটা। এগুলোর জন্য বোর অ্যাপ্লিকেবল, কিন্তু হায়ার অ্যাটমের জন্য বোরের কিছু কিছু ড্রব্যাকস আছে, সেটা আমরা পরে পড়বো, যে আর সেখান থেকেই একদম কিসে টানবে, কোয়ান্টাম। বোরের ভুল কে ধরেছিল জানো, হাইজেনবার্গ, ডি ব্রয়, তখন। তার আগে আমাদেরকে রেডিয়েশন কেমিস্ট্রি করতে হবে। আমাদের কোয়ান্টাম ঠিক, কোয়ান্টাম একদম ঠিক, হাইজেনবার্গ আছে, শ্রোডিঙ্গার আছে, তারা ঠিক একদম। আমি তোমাদের বলছি তো, এই যে গোল 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 আঁকলাম না অরবিট, অরবিট বলে কিছু হয় না, অরবাইটাল হয়। অরবিট আর অরবিটালের মধ্যে একটা ডিস্টিংক্ট গ্যাপ আছে, সেটা আমরা পরে পড়বো, বুঝবো।
আগে এইটুকু বোঝো যে হ্যাঁ নিউক্লিয়াস আছে, চারপাশে অরবিট আছে। অরবিট মানে ইলেকট্রনের বাড়ি, ধরো ইলেকট্রন যেখানে ঘুরে বেড়াচ্ছে, ইলেকট্রনের রাস্তা। কিন্তু এটা হচ্ছে অ্যাটমের হিস্ট্রিটা আস্তে আস্তে কিভাবে ডেভেলপ হলো। তারপরে মাঝখানে চ্যাপ্টারটার মধ্যে রেডিয়েশন কেমিস্ট্রি আসছে। রেডিয়েশন কেমিস্ট্রির মধ্যে আমাদের আবার ইসে আছে, আমাদের ম্যাক্সওয়েল পড়তে হবে প্রথমে। ম্যাক্সওয়েলের পরে কাকে পড়বো? ম্যাক্স প্ল্যাঙ্ক। ম্যাক্স প্ল্যাঙ্কের পরে আসবে হচ্ছে আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট। এই তিনটা পড়ার পরে রেডিয়েশন কেমিস্ট্রি শেষ হবে। তারপরে কি আসবে? অ্যাটমিক স্পেকট্রা, যেটার কথা আমি বললাম, অ্যাটমিক স্পেকট্রা। সেখানে আমাদের রিডবার্গ আসবে, ঠিক আছে, রিডবার্গ পড়ে ফেললাম। তারপরে আসবে বোরের পস্টুলেটস। বোরের পস্টুলেটস এর মধ্যে কিছু কিছু মেকানিজমস আছে, কিছু কিছু ফর্মুলা আছে যেগুলো দিয়ে অঙ্ক আছে, সেগুলো তোমাদের থিওরিও আসে। মানে আমি নর্মাল স্কুলের পরীক্ষার কথা বলছি। থিওরির মধ্যে থেকে আবার কনসেপচুয়াল কোয়েশ্চেন, যে এমসিকিউ তে চারটা বড় বড় থিওরি দেওয়া থাকবে, দেখেছো তো থিওরির থেকে যে এমসিকিউ গুলো আসে, সবসময় তো অঙ্ক টাইপেরই এমসিকিউ আসবে না, অ্যাসারশন রিজন আসে। এই বোর্ডের কনসেপ্টটা পড়ার পরে, বোর্ডের ড্রব্যাকসটা পড়ার পরে, তারপরে আমরা যাব হচ্ছে কোয়ান্টাম। ঠিক আছে, কিন্তু তার আগে রেডিয়েশন কেমিস্ট্রিটা পড়ে নিই, ঠিক আছে? ওটা পরের দিন পড়বো, আজকে লেট নাহি। আর কোনো ডাউট থাকলে বলো। কোনো ডাউট? মইনা, ডাউট কোনো? হ্যাঁ, আচ্ছা। তো ম্যাক্সওয়েলের কোন জায়গাটায় প্রবলেম হচ্ছিল একটু বলো আমাকে। ম্যাক্সওয়েলের রাদারফোর্ডের মডেলের কোন জায়গাটায় প্রবলেম হচ্ছিল? এখনই তো বললাম। ম্যাক্সওয়েল কি বললো, রাদারফোর্ডের কি ভুল ছিল? কেন স্টেবল ছিল না? মুভ করলে কি করে? একটা চার্জ পার্টিকেল যখন মুভ করে, তখন ওরা কন্টিনিউয়াসলি এনার্জি এমিট করার কথা, যেটাকে ইএম ওয়েভের কনসেপ্ট বলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হ্যাঁ, তো ইলেকট্রন যদি এনার্জি লুজ করে, তাহলে তো নিউক্লিয়াসের সাথে কোলাইড করে যাওয়ার কথা, কিন্তু সেটা তো করছে না। অ্যাটম তো স্টেবল, কিন্তু রাদারফোর্ড ক্যানট এস্টাবলিশ দ্যাট পয়েন্ট যে অ্যাটম ইজ স্টেবল। সেটাকে কে বললো? বোর বললো। বোর বললো এনার্জি এমিটও হবে না, এনার্জি একসেপ্ট হবে না, যখন ও ওর নিজের অরবিটে আছে। কখন এনার্জি একসেপ্ট করবে? যদি তুমি বাইরে থেকে দাও, আর সে যদি নেয়, তারপরে হায়ার এনার্জি লেভেলে যাবে, মানে 2 নাম্বার শেল থেকে ধরো 3 নাম্বারে যাবে, 4 নাম্বারে যাবে, 5 নাম্বারে যাবে। তারপরে ও আবার ব্যাক করে নিজের বাড়িতে আসবে, নিজের শেলে আসবে, নিজের অরবিটে আসবে। তারপরে ও এনার্জিটাকে এমিট করবে, সেটাকে কি বলে? অ্যাটমিক স্পেকট্রা। অ্যাটমিক স্পেকট্রাও তো ওই স্পেকট্রামের মধ্যেই পড়ে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যেই পড়ে। ম্যাক্সওয়েলও ভুল না, আর আমাদের এসেও ভুল না, রাদারফোর্ডও ভুল না, কিন্তু রাদারফোর্ড এক্সপ্লেন করতে পারেনি টপিকটা। সেটাকে এক্সপ্লেন করেছে হচ্ছে আমাদের বোর্ড। স্টেশনারি অরবিটের কথা বলেছে, অরবাইটাল মোমেন্টামের কথা বলেছে, সেগুলো আমরা সব পড়বো, সব মডিউলেও পাবা। আস্তে আস্তে পড়ি। আজকে হিস্ট্রিটা বললাম, পরের দিন আমরা শুরু করব কোথা থেকে? ম্যাক্সওয়েল থেকে। ম্যাক্সওয়েল পড়বো, প্ল্যাঙ্ক পড়বো, আইনস্টাইন পড়বো। এটা এটা শেষ হবে রেডিয়েশন কেমিস্ট্রি। রেডিয়েশন কেমিস্ট্রির পরে কি আসবে? অ্যাটমিক স্পেকট্রা। তারপরে কোয়ান্টাম। ঠিক আছে? কোয়ান্টামের মধ্যে অরবাইটাল কনসেপ্টটা আমাকে পড়াতে হবে, কারণ অরবাইটাল কনসেপ্টটা না জানা পর্যন্ত অর্গানিক একটু প্রবলেম হবে। অর্গানিকের স্টিরিও কেমিস্ট্রি কেমিস্ট্রি করবা তো, তখন একটু অরবাইটালের কনসেপ্ট হবে। ঠিক আছে? ক্লিয়ার? পরের দিন আমি এগুলোর মধ্যে থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। ঠিক আছে? ছোট ছোট, ছোট ছোট, যেরকম নিট বা জেইতে আমি কোয়েশ্চেন নিয়েও আসতে পারি, আমার কাছে প্রচুর কোয়েশ্চেন আছে। নিট বা জেইতে যেরকম কোয়েশ্চেন হয়, আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। ঠিক আছে? দেখবো তোমরা কেমন বুঝেছো। ঠিক আছে? আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেই জিনিসগুলো পড়লা না, এনসিআরটিটা পড়ো একটু। এনসিআরটিটা একবার রিডিংই পড়ো না, কি আছে? এখন তো টাইম আছে, এখন তো অত চাপ নেই, মাত্র তো উঠলাই ইলেভেন, এখনো স্কুলই ঠিক হয়নি তোমার। কোন স্কুলে? টেকনোতে ভর্তি হয়েছো? এখনো ভর্তি হও নাই? কেউ ভর্তি হও নাই? তো কোনো একটা স্কুলে ভর্তি হয়ে যাও। ঠিক আছে? তার মানে এখন তোমরা ঘাড়গা না ঘাটকা?
আচ্ছা যাই হোক, আমরা ইসে দেখে নেবো সেটা। যাই হোক, ইসেটা কেমন লাগলো বলো চ্যাপ্টারটা? ঠিক আছে, ইন্টারেস্টিং? এটা কিন্তু মোস্ট বোরিং চ্যাপ্টার। আই মেক ইট সাম ইন্টারেস্টিং টপিকস বিকজ খুব বোরিং। পড়তে গেলেই বুঝতে পারবা, মানে যদি এনসিআরটিটা খোলো দেখবা দুনিয়ার লেখা, থিওরি থিওরি থিওরি, অঙ্ক থিওরি সব ভর্তি এর মধ্যে। কিন্তু এটাকে পড়তে হবে। এটা কি বেস্ট চ্যাপ্টার। অ্যাটম ছাড়া কেমিস্ট্রিতে কিচ্ছু নাই। অ্যাটমিক স্ট্রাকচারই জানো না তো কিসের পড়বে অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল? বুঝতে পারলাম ব্যাপারটা। এইটাকে রেডি করো, একটু এনসিআরটির এইটুকু পড়ো। আমি পরের দিন জিজ্ঞেস করবো, নাহলে নেক্সট টপিকটা পড়াতে আমার একটু মুশকিল হয়ে যাবে। যদি ওইটা ভালো করে বুঝে যাও তাহলে এটাও দেখবো আস্তে আস্তে আরামসে চলে যাচ্ছে। ঠিক আছে, চলো।